এখানে আমি 4 বিঘা পেঁপে আবাদ করছি। ভাগ্য খারাপ, অনেক টাকা খরচ করার পরও আমি এই পেঁপে ভালো করতে পারলাম না। খুবই শত চেষ্টা করলাম, করার পরও আমি পেঁপে সুন্দর করতে পারলাম না। তাই এর যত্ন আমি নিজে ছেড়ে দিয়েছি। কিছু ভুল সিদ্ধান্তের কারণে প্রায় 2 লক্ষ টাকার মতো বেশি, 2 লক্ষ টাকার চাইতে বেশি খরচ আমার ক্ষতি হয়ে গেছে। এই 2 লক্ষ টাকার ক্ষতি পুষিয়ে উঠতে আমার প্রায় 3 বছর সময় লাগবে। আবার যদি অন্য ফসলেও যদি এরকম মার হয় তাহলে আমি কিভাবে পোষাবো? আরও যে আমার অনেক দিন হয়তো এই ক্ষতিটা পূরণ করতে সময় লাগবে। মনে হয় 1টি টাকার পেঁপেও আমি বিক্রি করতে পারবো না। আমরা কৃষক, আমাদের দেখার কোনো কেউ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কত বিঘা মাটিতে আপনি পেঁপে চাষাবাদ করেছেন? এখানে প্রায় 4 বিঘা জমিতে আমি পেঁপের আবাদ করছি। 4 বিঘা জমিতে পেঁপে চাষাবাদ করে আপনার কত টাকা খরচা হয়েছে? 4 বিঘা জমিতে পেঁপে চাষাবাদ করাতে আমার প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 2 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই জমিতে আপনি মনে হয় যে 1 মণ পেঁপে বিক্রি করতে পারবেন না। বর্তমান যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে 1টা টাকার পেঁপেও মনে হয় আমি বিক্রি করতে পারবো না। তো এর কি কারণ ছিল? আপনি কিভাবে পেঁপে চাষ করলেন যে কারণে আপনি এই রকম ক্ষতির সম্মুখীন হলেন? আমি বিভিন্ন কোম্পানির লোকের থেকে আমার পরামর্শ নিয়ে পেঁপে চাষ করছি। করার কারণে মনে হয় আমার এই ভুল ছিল, ভুলের কারণে আমি এত মার খাচ্ছি। আমার মনে হয় শোধনকৃত বীজ যদি হতো তা মনে হয় আমার ভাগ্যে এরকম দুঃখ দুর্দশা নেমে আসতো না। আমি এত টাকা খরচ করেও 1 মণ পেঁপেও বিক্রি করতে পারছি না। এখানে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই সবচেয়ে বেশি সমস্যা যেটা ফেস করেছে সেটা হচ্ছে বীজবাহিত রোগের চারা ক্রয় করে। এখানে যদি আমার কৃষক ভাই যদি নিজে বীজ থেকে চারা উৎপাদন করত, যদি কোনো কোম্পানির প্রতিনিধি অথবা কোনো নার্সারি থেকে এই চারাগুলো না ক্রয় করত, তাহলে কিন্তু এই পেঁপের আজ এই দুরবস্থা হতো না। কথায় আছে, সুবংশে সুসন্তান সুধীজনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। আপনারা যদি ভালো ফসল করতে চান, ভালো ফসল করতে চাইলে ভালো বীজের কোনো বিকল্প নাই। তাই আমাদেরকে কি করতে হবে? ভালো বীজ সংগ্রহ করতে হবে। এই পেঁপের চারাগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? পেঁপের চারা তো খুব ভালো জায়গাতেই সংগ্রহ করছে, কিন্তু ওনারা আমার সঙ্গে নেমোখারামি করছে মনে হয়। আমার তো মনে করছে ব্রাক অফিস থেকে, তাই না? তো এটা কি জাতের পেঁপে? এটা ওনারা বলছে যে বাবু জাতের পেঁপে, তাই না? তো এখানে কি আপনার আর অন্য কোনো জাতের পেঁপে আছে বা বাড়ির কোনো চারা আছে? এখানে বাড়ির চারা আছে, কয়েকটা আছে। সেগুলো কি ভালো আছে? সেগুলো ভালো আছে, কিন্তু সেগুলোর তো এরকম কোনো ভাইরাস আক্রমণ করেনি, সেগুলো মোটামুটি ভালো আছে। তার মানে আপনি বাইরে থেকে কয়েকটা চারা নিয়েছিলাম, এখান থেকে নেওয়ার পর মারা যাওয়ার পর কয়েকটা চারা বাইরে থেকে নিয়েছিলাম, অর্থাৎ আমাদের দেশীয় জাতের। সেই চারাগুলো এখনো টিকে আছে এবং পরে লাগাইছি, এই জন্য ফুল ফল আসতেছে কেবল। এরকম দেখেন কয়েকটা চারা আমার ভালো, এখন পর্যন্ত কোনো প্রকার ভাইরাস নাই, আর এত সুন্দরভাবে পেঁপে ধরছে। আমি তো আশা করি এইরকম পেঁপে ধরলে আমি 4 বিঘা জমিতে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। বাবু জাতের পেঁপেটাই নষ্ট হয়ে গেছে। প্রথম অবস্থা খুব সুন্দর বার হলো, কিন্তু দুইটা বার হওয়ার পর থেকে আর নাই, ভাইরাস আক্রান্ত হচ্ছে এবং একের পর একেবারে গাছ বিলীন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে আপনি কোন মাসে পেঁপে চাষাবাদ শুরু করেছিলেন? এটা আপনার বাংলাতে আপনার ভাদ্র আশ্বিন মাসে। আমার মনে হয় আমার পেঁপেটা অতি অগ্রিম হয়ে গেছে, তার কারণ সেপ্টেম্বর লাগানটা আমার মনে হয় ভুল হয়েছে। অক্টোবরের দিকে লাগালে মনে হয় ভালো হতো। আজ থেকে 2 মাস আগে যারা লাগাচ্ছে পেঁপে, তাদের গাছ আমার গাছের সেম প্রায় হয়ে গেছে, তাতে মনে হয় আমার লাগাম অগ্রিম হয়ে গেছে। আর দ্বিতীয় সমস্যা এখানে যেটা ফেস করেছে সেটা হচ্ছে অফ সিজনে পেঁপে চাষাবাদ করতে চাইছে। তো এখানে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই সেপ্টেম্বর মাসে এখানে পেঁপের চাষাবাদ শুরু করেছে। তো এটা কিন্তু অতি আগাম হয়ে গেছে। এটা অতি আগাম হয়ে যাওয়ার কারণে এই পেঁপের চারাগুলো কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে গেছে। আর তৃতীয় যে সমস্যাটি ফেস করেছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেঁপের গাছ, তো প্রত্যেকটা চারার গোড়ায় যদি আমরা টিল্ট নামক ছত্রাকনাশক গাছের গোড়ায় স্প্রে করি তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি পেঁপে চাষাবাদ করেন ভুলেও এই কাজ কখনো করবেন না। আপনি টিল্ট পানির সাথে মিশ্রণ করে নিয়েছেন, পানির সাথে মিশ্রণ করে নিয়ে গাছের গোড়ায় আপনি টিল্ট ব্যবহার করে যাচ্ছেন। যদি এইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু
আপনার গাছ অবশ্যই ক্ষতি সাধন হবে এবং আপনার স্বপ্ন বিফলে যাবে। আমার মনে হয় আমি প্রথমে একটা জিনিস ভুল করছি, সেটা জমিতে প্রথম অবস্থায় ব্লিচিং পাউডার দিয়ে জমিটা শোধন করে নেওয়া লাগতো। না, আমি এটা ভুল করার কারণে মনে হয় এরকম ঘটতে পারে। আমার প্রাণপ্রিয় কৃষক ভাই আরেকটা ভুল করেছে, যখন এখানে পেঁপের জমি চাষ শুরু করেছে, চাষ শুরু করার সময় কিন্তু মাটিটা শোধন করে নেয়নি। তো যদি ব্লিচিং পাউডার দিয়ে যদি মাটিটা শোধন করে নেওয়া যায় তো তাহলে কিন্তু এই পেঁপে গাছের এই দুরবস্থা হতো না। তো আমরা যদি পেঁপে চাষাবাদ করতে চাই তাহলে অবশ্যই আমাদের মাটি শোধন করতে হবে স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে। যদি আমরা স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে যদি আমরা পেঁপের জমির মাটি শোধন করি তাহলে কিন্তু পেঁপেতে এই রকম বিভিন্ন ধরনের ভাইরাস এবং বিভিন্ন ধরনের অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ হবে না। তাহলে আমরা বিঘা প্রতি স্টেবল ব্লিচিং পাউডার 3 কেজি ব্যবহার করব। এখানে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই কিন্তু অনেক পরিশ্রম করেছে এবং অনেক টাকা খরচা করে বিভিন্ন প্রকারের বিভিন্ন কোম্পানির দিক নির্দেশনা মোতাবেক কিন্তু এখানে পরামর্শ গ্রহণ করেছে এবং বিভিন্ন প্রকারের ঔষধ স্প্রে করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু কেন কাজ হয়নি? আমরা যদি শুরুতেই যদি ভুল করি তাহলে কি আমাদের পেঁপে ক্ষেত ভালো হবে? আমাদের পেঁপে ক্ষেত ভালো হবে না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সবার প্রতিনিধিত্বে সবার কথা শুনে আপনারা যে কোনো ফসল চাষাবাদে ভুল করবেন না। আমার ভুল ছিল, আমি সর্বপ্রথম আমার উচিত ছিল যে কৃষি অফিস থেকে পরামর্শ নেওয়া, কিন্তু আমি আজে বাজে কোম্পানির লোকদের নিকট থেকে পরামর্শ নিয়েছি, যার কারণে আমি মনে হয় এই ক্ষতির সম্মুখীন হয়েছি। পরিশেষে আমি কৃষি অফিস থেকে পরামর্শ নিয়েছি, আর ভবিষ্যতে আমি কোনো ফসল করলে কৃষি অফিসের পরামর্শ ছাড়া কোনো ফসল করব না। আপনারা অবশ্যই উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, উপজেলা কৃষি অফিসের সহায়তা নিন। সহায়তা নিয়ে আপনারা যে কোনো ফসল চাষাবাদ করুন। ফসল চাষাবাদ করলে ওনারা কিন্তু খুবই আন্তরিক, ওনারা কিন্তু আপনাকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করবে।